আহ, অনেক ধন্যবাদ এজাজ। শুভেচ্ছা সবাইকে। আম, নগরায়ন এবং ন্যায্যতা নিয়ে বাংলাদেশে অনেক দিন ধরেই আসলে আলাপ হচ্ছে, বিভিন্নভাবে সেই আলাপগুলো হচ্ছে। আমরা হয়তো শুনেছি অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা, নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে কাজ, পরিবেশ বান্ধব নগর, নারী বান্ধব নগর ইত্যাদি ইত্যাদি। ওই লম্বা সময়ের কাজের ভিত্তির উপরেই আমরা এই ফোরামটা অর্গানাইজ করতে পারতেছি এবং আমরা সেই উদ্যোগগুলোর ইনসাইট এবং অভিজ্ঞতাগুলোকে একটা কংক্রিট প্রপোজালে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জায়গাতে যেতে পারি, যাতে আমরা একটা ক্লিয়ার কাট একটা ন্যায্য নগরের চার্টার কনস্টিটিউশন রিফর্ম কমিটিকে দিতে পারি। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই 2 দিনের চিন্তাভাবনা শুধু আলাপে আটকে থাকবে না, আমরা সবাই মিলে ন্যায্য নগর জীবনের অধিকারকে একটা বাস্তব রূপ দিতে পারবো। তা গত 2-3 দিনে কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছে যে আপনারা আরবান রাইটস নিয়ে কেন আলাপ করতেছেন? ন্যাশনাল রাইটস থাকলেই তো হয়, আরবান রাইটসের দরকারটা কি? আমাদের সেখানে বক্তব্য হলো যে ন্যাশনাল রাইটস দিয়ে আসলে আরবান রাইটসের ব্যাপারটাকে ধরা যায় না, কারণ নগর পরিকল্পনার যে কনটেক্সট সেটা বেশ ভিন্ন। যেমন ধরেন আমাদের আগের গবেষণা থেকে আমরা দেখেছি যে ন্যাশনাল লেভেলে যদিও আমাদের যে ইন্টারনাল অভিবাসীরা আছে তাদের জন্য আবাসনের স্বীকৃতি দেওয়া আছে, রিসেটেলমেন্টের একটা প্রমিস আছে, কিন্তু তারা যখন শহরে আসে তারা সেই আবাসনটা পাচ্ছে না এবং নগরের যে প্রতিষ্ঠানগুলি আছে তারা হাত তুলে বলতেছে এটা তো শহর, এখানে আমরা কিভাবে এই জায়গা দিব, এখানে জমির দাম বেশি বা এখানে জায়গা নাই ইত্যাদি ইত্যাদি। তাই এই স্পেসিফিক সমস্যাগুলোকে যদি আমরা ধরতে চাই আমাদের আরবান রাইটসের ফ্রেমওয়ার্ক থেকে এই ব্যাপারগুলোকে ধরা লাগবে। তার পাশাপাশি নগর জীবনের অধিকার নিয়ে আমরা যে আলাপ করতেছি এর আরেকটা কারণ হচ্ছে যেটা এজাজ বলে গেল যে আমরা বড় একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছি, যেখানে আরবানাইজেশন হচ্ছে, আমরা এখন আর রুরাল নাই, আমাদের একটা ম্যাসিভ পপুলেশন আরবান হয়ে গেছে এবং সামনে এটা আরও বাড়তে থাকবে। কিন্তু তার পাশাপাশি আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে যে একই সাথে নগর যে শুধু ফিজিক্যালি বৃদ্ধি পাচ্ছে তা না, একই সাথে আমাদের যে চাহিদা এবং আকাঙ্ক্ষা তারও একটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মানুষজন যেখানেই থাকুক না কেন তারা শহরের সুযোগ সুবিধা চায়, পার্টিকুলারলি আমাদের নতুন জেনারেশন তা আশা করে। আবার একই সাথে গ্লোবাল যে অর্থনৈতিক সংকটগুলো আছে, হবে, যেই প্যান্ডেমিক্সগুলো হয়েছে হয়তো আরও হবে, ক্লাইমেট কলোনিয়ালিজম, এই সব ব্যাপারগুলো আমাদের সামনে আরও সমস্যা হাজির করবে, যার জন্য নগরায়ন এক ধরনের সমস্যার কেন্দ্রস্থল, আবার একই সাথে সমাজ রূপান্তরের একটা মঞ্চ। সো এই জিনিসগুলোকে যদি আমরা নিয়ে চিন্তা করি তাহলে আগামী 50 এবং 100 বছরের জন্য আমাদের নগরায়নটা কেমন হবে, এটার জন্য তো আমাদের একটা ভিশন লাগবে, এটার জন্য তো আমাদের একটা গাইডেন্স লাগবে, এটার জন্য আমাদের একটা মেটা লেভেলের প্রিন্সিপালস কিছু লাগবে। সো সেইগুলো তৈরির কাজের জন্যই আমরা এখানে আজকে একত্রিত হচ্ছি। এখন বাংলাদেশে গত 50 বছর ধরে যে নগরায়নটা হলো তার অন্যতম বৈশিষ্ট্যটা কি সেটাও আমাদের বোঝা লাগবে। আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্যায্যতা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে প্ল্যানিং পলিসি যেগুলো তৈরি করা হয় সেখানে আমরা কি দেখি? আমরা দেখি যে রাষ্ট্র অফিসে বসে প্ল্যান করে আর মানুষ সেই প্ল্যানটা সহ্য করে। সেই মাস্টার প্ল্যানের সাথে, ওই পলিসিগুলোর সাথে, প্ল্যানের সাথে মানুষের দৈনন্দিন জীবনের, তাদের দৈনন্দিন চাওয়া পাওয়ার তেমন কোনো মিল নাই। আমি 2 দিন আগেই পুরান ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনিতে গেলাম। সেখানে স্থানীয়রা কয়েকশো বছর ধরে ওখানে বসবাস করছে, কিন্তু সিটি কর্পোরেশন তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। পুরানো মেয়র তাদের উপরে অ্যাটাকও করেছিল। এখন চিন্তা করেন যে একটা শহরের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যেই মানুষগুলো করছে, শহর পরিষ্কার করার কাজ যারা করছে, তাদেরকে সিটি কর্পোরেশন ময়লা আবর্জনার মতো শহর থেকে বের করার চেষ্টা করতেছে। সিটি কর্পোরেশন আবার এটাও বলতেছিল যে তারা পুনর্বাসনের ব্যবস্থা করবে। এই প্রস্তাবটা শুনতে হয়তো ভালো লাগে, কিন্তু আরেকটু আমাদের এটা নিয়ে চিন্তা করে দেখা দরকার। এই কমিউনিটিটার এত বছরের একটা কালচার, তাদের সামাজিক ইতিহাস,
এই সব কিছু কিন্তু হারিয়ে যাবে পুনর্বাসনের মাধ্যমে। তাদেরকে যদি আমরা ভিন্ন ভিন্ন পরিবার হিসেবে শহরের বিভিন্ন জায়গাতে ছড়ায় ছিটায় দিয়ে পুনর্বাসন করা হয়, তাতে কিন্তু কমিউনিটিটা ভেঙে যাবে। তার মানে পুনর্বাসনের নামে পুনর্বাসনটা হয়ে যাবে একটা নির্বাসন প্রক্রিয়া। এই জুলুম অত্যাচারগুলো নিয়ে আমাদের নগর পরিকল্পনার প্র্যাকটিসে তেমন কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের নগরায়নের মধ্যে আমরা ন্যায্যতার আলাপটা জোরালোভাবে শুনি না। আমাদের শহরগুলিতে প্রচণ্ড রকম মেন্টাল হেলথ ক্রাইসিস চলতেছে, পরিবেশগত বৈষম্য, আয় বৈষম্য, জেন্ট্রিফিকেশন বেড়েই চলছে। আবার টাকা থাকলেও কিন্তু এই শহরে শান্তি পাওয়া যায় না। ধরেন মাইনরিটাইজড আদিবাসীরা, হিজড়া, লিঙ্গ বৈচিত্র্যের মানুষরা বাড়ি ভাড়া করতে গেলে টাকা দিয়েও বাড়ি ভাড়া পেতে কষ্ট হয়। আবার যদি বাড়ি পায় সেখানে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট এবং ভায়োলেন্স ফেস করা লাগে। বাংলাদেশের নগরায়নের অবস্থা এই রকম কেন? অনেক কারণ আছে, তার মধ্যে আমি দুইটা বলবো। একটা হচ্ছে যে আমাদের নগর নিয়ে যে প্রভাবশালী চিন্তা কল্পনা, সেইটা একটা উপনিবেশিক বেড়াজালের মধ্যে আটকে আছে। 1947 থেকে এই 2024 পর্যন্ত যেই পলিটিক্যাল এলিটরা আমাদের নগরায়নকে নেতৃত্ব দিল, তাদের কল্পনায় গরিব আর বিত্তহীন মানুষের অধিকারের জায়গা ছিল না, নাই। ঢাকা থেকে চট্টগ্রাম সবখানেই আপনারা দেখবেন একদিকে প্রাচুর্য, তার পাশে চরম অভাব, অত্যাচার। এই অসহনীয় বাস্তবতার মধ্যে উল্টা আমাদেরকে গত 15 বছর সিঙ্গাপুরের স্বপ্ন দেখানো হইল। আমাদের শাসক শ্রেণীর মাথায় কখনোই প্রশ্ন আসে না আমরা আমাদের মতো কেন হতে পারবো না। তারা সবসময় আমাদের স্বপ্ন দেখায় অন্য কোনো ওয়েস্টার্ন বা অন্য কোনো মডার্ন শহরের মতো হওয়া নিয়ে। আমাদের এই বঙ্গীয় বদ্বীপের যে ইকোলজি, এই অঞ্চলের যে বাঁচা, মরা, বেড়ে ওঠা, এখানকার যে জ্ঞান ও অভিজ্ঞতা, আমরা কেন সেই সিচুয়েটেড বাস্তবতা থেকে আমাদের মতো নগরায়ন করতে পারবো না? চিন্তা এবং কল্পনার জায়গায় এটা একটা বিশাল বড় ক্রাইসিস। দ্বিতীয়, আমাদের পরিকল্পনা ব্যবস্থা টেকনোক্র্যাটিকভাবে চলে, মানে এক্সপার্টরা সেটাকে খুব ডমিনেট করে। শুধু যদি প্ল্যানিংয়ের কথাই বলি, নগর পরিকল্পনাকে প্রাইমারিলি একটা ল্যান্ড ইউজের দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এরই প্রতিফলন আমরা গত 50 বছর ধরে দেখছি। বিভিন্ন রকম ল্যান্ড ইউজ নির্ধারণ করা হয়, কিন্তু মানুষের দরকার তো সেটা মিটায়ই না, বরঞ্চ তাদের আরও ভোগান্তি বাড়ে। এরকম টেকনোক্র্যাটিক প্ল্যানিং শহরটাকে একটা এক্সক্লুশনারি নিউ লিবারাল পুঁজির হাতে তুলে দিচ্ছে। এই পরিকল্পনার মধ্যে জনমানুষের সম্পৃক্ততা, জনমানুষের অংশগ্রহণ অনেক কম, প্র্যাকটিক্যালি নাই। স্পেশাল এক্সপার্টদের ওরিয়েন্টেশনটা কিছুটা এই রকম যে আরও বেশি করে প্ল্যান করা লাগবে, পুরা বাংলাদেশকে প্ল্যান করে ফেলা লাগবে। কিন্তু কথা হচ্ছে যেই প্ল্যানিং এত ভুল করছে, বৈষম্য বাড়াচ্ছে, আমরা সেই পরিকল্পনার প্র্যাকটিস আরও বেশি বেশি কেন করব? আর যদি আমরা ভুল রিপিট করতে না চাই, তাহলে আমাদের করণীয় কি? এই পরিপ্রেক্ষিতে আমাদের একটা গণতান্ত্রিক নগরায়নের দিকে আগানো লাগবে। এই গণতান্ত্রিক নগরায়ন প্ল্যানিং থেকে ইমপ্লিমেন্টেশন, রিজনাল গভর্নেন্স থেকে লোকাল পার্টিসিপেশন, হাউজিং থেকে পরিবেশ, সব ইস্যু এবং ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের কিছু জিনিস নিয়ে নতুন করে চিন্তা করা লাগবে। কি হতে পারে সেই নতুন শর্তগুলি? এগুলো নিয়েই আমরা এই ফোরামে আলাপ আলোচনা করব, এগুলো নিয়েই আমরা ইশতেহারটা তৈরি করব। কিন্তু আমি কিছু উদাহরণ দেই। যেমন ধরেন, আমাদের একটা বোঝাপড়া দরকার যে শহরটা কোনো বাক্স না যার মধ্যে মানুষ এসে থাকে। শহরটা আসলে মানুষের জীবনের, জীবিকার, চিন্তার, ভালোবাসার, স্বপ্নের একটা প্রকাশ, তাদের চেতনার একটা বস্তুগত প্রতিচ্ছবি। এবং এই শহরের পিছনে যে মানুষ, সে শুধু এক রকমের মানুষ না, সে বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু চিন্তা আকাঙ্ক্ষার মানুষ। শহরের মধ্যে দিয়ে এই বহু মানুষের ইচ্ছার প্রকাশ পায়। আবার শহরটা শুধু কিন্তু মানুষের না, এর মধ্যে নদী, গাছ, বিড়াল, কুকুর, পাখি, এরা সবাই আছে। শহরটা উনাদেরও, শহরটা সবার। বর্তমানে শহরগুলোকে, যেটা এজাজ বলে গেল, যে বর্তমানে শহরগুলোকে আমরা একটা বাজারের মতো ব্যবহার করি। মনে হয় আমরা একটা বড় বাজারে আছি, সেখানে সারা দিন কেনাবেচা করি, রাত্র হলে টায়ার্ড লাগে, ঘুমায় পড়ি, ঘুম থেকে উঠে পরের দিন আবার কেনাবেচা শুরু করি। আমরা যদি ন্যায্য নগর চাই, তাহলে আমাদের এই বাজারি শহরের ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা লাগবে। এবারে তাহলে আমি শেষের দিকে আসতেছি এবং একটু বলি ন্যায্য নগর ইশতেহার তৈরির প্রক্রিয়াটা নিয়ে। আমরা কয়েক মাস ধরে শত শত মানুষকে এঙ্গেজ করেছি ডিজিটাল ক্যাম্পেইন এবং অন্যান্যভাবে। আমাদের প্রশ্ন ছিল, আপনারা কেমন শহর চান?
আপনাদের উত্তরগুলির অ্যানালিসিস থেকে আমরা ন্যায্য নগর জীবনের অধিকার এবং এর 7টা পিলার তৈরি করি। এবং এই প্রস্তাবগুলি নিয়ে আমরা এই ফোরামে আরও আলোচনা করব। আমাদের সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশা থেকে জড়িত হচ্ছে, যেটা এজাজ বলে গেল অলরেডি। এই উদ্যোগের সাথে আমাদের সাথে আরও আছে প্রবাসী বাংলাদেশি বন্ধুরা, ঢাকার বাইরে থেকে মানুষজন আসতেছে। কারণ ন্যায্য নগর জীবনের অধিকার শুধু ঢাকা কেন্দ্রিক অধিকার না, এটা বাংলাদেশের সকল মানুষের অধিকার। এবং ইশতেহারের যে লেখা, সেটা বর্তমানে যে লেখাটা আছে সেটা সবটাই খসড়া, এবং আপনাদের এই 2 দিনের মতামতের ভিত্তিতে এর মধ্যে যোগ বিয়োগ হতে থাকবে। এখানে আন্ডারস্ট্যান্ডেবলি অনেক রকম মতের অমিল হবে, এবং আমরা সেই জায়গাগুলো নিয়ে ভাববো, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইস্যুগুলোকে দেখব। আমরা আশা করতেছি যে আপনাদের এই বয়ানগুলো আগামীতে নগরায়নের মেইন স্ট্রিম বয়ান হয়ে দাঁড়াবে। আমি এটা বলে শেষ করতে চাই যে আমাদের আলাপ আলোচনার থেকে তৈরি সিটিজেন চার্টার অবশ্যই আমরা সংবিধান সংস্কার কমিটিকে দিব, কিন্তু আমার কাছে মনে হয় তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এইটা যে আমরা একসাথে একটা গণতান্ত্রিক অনুশীলন করতেছি এখানে, এবং এটা থেকে তৈরি হওয়া জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদের সাথে থাকবে আগামীর অন্যায্য শহর বিনির্মাণের চিন্তা কল্পনায় এবং সংগ্রামে। ধন্যবাদ।